কিছুদিন আগে দক্ষিণ ভারতে মালায়ালাম ভাষায় একটি নতুন সিনেমা মুক্তি পেয়েছে, আর সিনেমাটির নাম হলো L2M পুরাণ, অথবা আপনারা এটিকে লুসিফার 2 বলেও চিনতে পারবেন, কারণ এটি 2019 সালে মুক্তি পাওয়া বিখ্যাত সিনেমা লুসিফারের সিকুয়েল, মানে সেকেন্ড পার্টও বলতে পারেন। কিন্তু বিশেষ বিষয় হলো 27শে মার্চ 2025-এ যেদিন থেকে এই সিনেমাটি মুক্তি পেয়েছে, ঠিক সেই দিন থেকেই এটা নিয়ে এক বিশাল বিতর্ক শুরু হয়ে গিয়েছে। আর সময় যত যাচ্ছে এই বিতর্ক কমার বদলে আরও বেড়ে চলেছে। বিশেষ করে ভারতের অন্যতম বড় সংগঠন RSS এবং এই ভারতেরই সবচেয়ে বড় রাজনৈতিক দল বিজেপি এই সিনেমাটিকে টার্গেট বানিয়েছে। সেই কারণে এই দলগুলোর সঙ্গে যুক্ত অনেকেই শুধু এই সিনেমাকে বয়কটই করছে না, বরং এর বিরুদ্ধে বড় এক প্রচার অভিযান শুরু করে দিয়েছে। প্রথমে তো RSS এর কিছু সদস্য কেরালা হাইকোর্ট পর্যন্ত পৌঁছে গিয়েছিল এবং দাবি করেছিল যে এই সিনেমাটিকে পুরোপুরি নিষিদ্ধ করা হোক, তবে আদালত সেই দাবিকে খারিজ করে দেয়। তারপর এখন পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় একটানা এই প্রচারণা চালানো হচ্ছে যে হিন্দুদের উচিত এই সিনেমাটিকে না দেখা। একই সঙ্গে নিজের পরিচিতদের অর্থাৎ আশেপাশের লোকেদেরকেও বোঝানো উচিত যেন তারা কোনো অবস্থাতে এই সিনেমাটিকে না দেখে। কিন্তু সোশ্যাল মিডিয়ায় এই ধরনের লক্ষ লক্ষ প্রচেষ্টার পরেও অন্যদিকে পারফরমেন্সের দিক থেকে এই সিনেমাটি যেন একদম রকেটের মতো প্রমাণিত হচ্ছে। বর্তমান সময়ে এমন কোনো সিনেমা নেই যেটা এর সামনে টিকতে পারছে। আয় এবং জনপ্রিয়তার দিক থেকে ইতিমধ্যে এটি ইন্ডাস্ট্রির বড় বড় রেকর্ডও ভেঙে ফেলেছে এবং অনেক নতুন বড় বড় রেকর্ড তৈরিও করেছে। আপনার শুনে হয়তো অবাক লাগবে যে সলমান খানের মতো সুপারস্টারের ঈদে মুক্তি পাওয়া সিনেমাটিও মানে সিকান্দার এই সিনেমার সামনে অনেক পিছিয়ে আছে পারফরমেন্সের দিক থেকেও। এই সিনেমাটি মুক্তির পর যখন এই বিতর্ক শুরু হয় তখন ওই প্রায় 24টি দৃশ্য কেটে ফেলতেও হয়েছে এই সিনেমা থেকে, অর্থাৎ এর অনেক অংশ বাদ দিয়ে দেওয়া হয়েছে। আর যা নিয়ে বেশিরভাগ মানুষের দাবি যে হয়তো এইসব কিছু চাপের মুখে করা হয়েছে। এমনকি ভারতের যে সংসদ ভবন আছে সেই সংসদের ভিতরেও এই সিনেমা নিয়ে নানান রকম মন্তব্য দেখা গিয়েছে। আর এখন তো এই সিনেমার একজন প্রযোজক যার নাম বলা হচ্ছে গোকুলাম গোপালন, তার সাথে জড়িত বেশ কয়েকটি জায়গায় রেডও হয়েছে। তবে এই সিনেমার প্রযোজকদের বিভিন্ন ঠিকানাতে যেসব হানা দেওয়া হয়েছে তার কারণ কিছুটা ভিন্ন বলে জানানো হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে এটাও স্পষ্ট করে জানানো হয়েছে যে এই রেডগুলোর সিনেমার সঙ্গে কোনো সম্পর্ক নেই। তবে এটা তো স্বাভাবিক, হঠাৎ করে এই ধরনের রেড হওয়ার টাইমিং নিয়েই এখন লোকজন প্রশ্ন তুলতে শুরু করেছে। তো মানুষ যাই প্রশ্ন করুক না কেন, আমাদের আজকের সবচেয়ে বড় আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে এই সিনেমায় এমন কি আছে, কি এমন দেখানো হয়েছে এখানে, আর ঠিক কি কারণে এটা নিয়ে এত বেশি বিতর্ক ছড়িয়ে পড়ছে। তাহলে চলুন আজকের এই ভিডিওতে আমরা এই সকল প্রশ্নগুলোর উত্তর খুব সুন্দর করে জানার চেষ্টা করি। আপনি শুধুমাত্র ভিডিওটিতে একটি ছোট লাইক করে আমাদের সঙ্গে শেষ পর্যন্ত জুড়ে থাকুন। আপনাদেরকে জানিয়ে রাখি যে এই যে সিনেমাটিকে নিয়ে বিতর্ক শুরু হয়েছে, এই সিনেমার বেশিরভাগ ঘটনা কেরালার রাজনীতিকে কেন্দ্র করে। তবে হ্যাঁ, এই যে পুরো রাজনীতির যে প্রেক্ষাপট দেখানো হয়েছে সেটা আসলে 2002 সালের গুজরাট থেকে শুরু হয়েছে। আর এই পয়েন্টটাই হচ্ছে সেই জায়গা যেটা নিয়ে এত বড় বিতর্ক শুরু হয়েছে। যদিও সিনেমা নির্মাতারা কেবল ঘটনাগুলোকে বদলাননি, বরং চরিত্রের নাম, পরিচয় এই সবকিছু অনেকটা পাল্টে ফেলে অন্যভাবে উপস্থাপন করে রেখেছেন। তবুও কেউ যদি মনোযোগ দিয়ে দেখে তাহলে সহজেই বুঝতে পারবে যে আসলে এই যে ইতিহাস কোন সময়ের আর কোন জায়গার কথা বলছে। এই সিনেমার কাহিনী শুরু হয় জায়েদ মাসুদ নামের এক মুসলিম ছেলেকে নিয়ে, যে 2002 সালের সেই কুখ্যাত আর দুঃখজনক গুজরাট দাঙ্গার নৃশংস ও বেদনাদায়ক দৃশ্যগুলো নিজের চোখে দেখেছিল। যখনই এই ভয়ঙ্কর দাঙ্গা শুরু হয় তখন মাসুদের পরিবার প্রাণ বাঁচানোর জন্য তাদের ঘর থেকে পালিয়ে যায় এবং এলাকার এক মহিলার বাড়িতে আশ্রয় নেন। আর সেই মহিলার নাম ছিল সুমিত্রা বেন। এই সুমিত্রা বেন কেবল একজন রাজনৈতিক কর্মী ছিলেন না, বরং এটি রাজ পরিবারের প্রধানও ছিলেন। তিনি নিজের জীবনের ঝুঁকি নিয়ে সেই হিংস্র ও উন্মত্ত জনতার হাত থেকে মাসুদ এবং তার পরিবারকে বাঁচাতে নিজের বাড়িতে আশ্রয় দেন। কিন্তু এই মহিলার ওই ভাইপো, যার নাম ছিল মুন্না, সে বিশ্বাসঘাতকতা শুরু করে। সে মাসুদের পরিবার সেখানে আশ্রয় নিয়েছে এই খবর দাঙ্গাবাজদের কাছে পৌঁছে দেয়। আর দাঙ্গাবাজদের মধ্যেও এক বিশেষ চরিত্রের নাম উঠে আসে বলরাজ প্যাটেল। সে একজন উগ্র হিন্দু নেতা যে দাঙ্গাবাজদের নেতৃত্ব দিচ্ছিল। এরপর সে একটি বিশাল জনতাকে নিয়ে সুমিত্রার বাড়িতে পৌঁছে যায়। এরপর পরিস্থিতি খুবই দ্রুত খারাপ হতে থাকে। এদিকে মাসুদের বাবা পরিস্থিতির গভীরতা বুঝতে পেরে আগে ভাগেই তার দুই ছেলেকে মানে জায়েদ ও জাহিরকে লুকিয়ে দেন। কিন্তু দাঙ্গাবাজরা নির্মমভাবে মাসুদের মা এবং বাবাকে হত্যা করে ফেলে।
আর তো আর বলরাজ প্যাটেল সেই সুমিত্রাকে গুলি করে মেরে ফেলে যে তাদের আশ্রয় দিয়েছিল। এই ভয়ঙ্কর সব দৃশ্য নিজের চোখে দেখা জায়েদ মানসিকভাবে ভীষণ রকম ভেঙে পড়ে। এরপর সে সেখান থেকে কোনো রকমে পালিয়ে যেতে তো সক্ষম হয়, কিন্তু আরো বড় ধাক্কা তার তখন লাগে যখন সে জানতে পারে যে তার ভাই জাহিরকেও মেরে ফেলা হয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখি যে এই যে কাহিনীতে বলরাজ প্যাটেল নামের একজন মানুষের কথা বলা হচ্ছে তাকে অবশ্যই মনে রাখবেন, কারণ পরবর্তীতে আমরা তাকে নিয়ে বিস্তারিত আলোচনা করব, কেননা এই চরিত্রটিও এই সিনেমা নিয়ে তৈরি হওয়া বিতর্কের অন্যতম কারণ। এরপর যদি এগিয়ে যায় তাহলে দেখা যাবে এই কাহিনী অনুযায়ী জায়েদ মাসুদকে এমন এক গ্রুপ ধরে ফেলে যারা মূলত সন্ত্রাসবাদে নিয়োজিত করে তোলে, কিন্তু পরে আফগানিস্তানের এক গোপন ঘাঁটিতে তাকে একজন মানুষ উদ্ধার করে নেয়, আর যার নাম দেখানো হয়েছে কুরেশি ইব্রাহিম। আর এই কুরেশিকে পুরো সিনেমার মূল চরিত্র হিসেবে দেখানো হয়েছে, যে হলো এমন এক গোপন সংগঠনের নেতা যার নাগাল সাধারণ মানুষের একেবারেই নেই। তো এই কুরেশি ইব্রাহিম শুধু জায়েদ মাসুদকে নিজের আশ্রয়ে নেয় না, বরং তাকে প্রস্তুত করে এবং ভবিষ্যতে বলরাজ প্যাটেল থেকে প্রতিশোধ নিতে তাকে সহায়তাও করে। আর এই সহায়তার ফলে শেষমেশ জায়েদ মাসুদ এবং কুরেশি একসাথে সেই জায়গাতে বলরাজ প্যাটেলের উপর প্রতিশোধ নেয় যেখানে একসময় জায়েদের বাবা মাকে হত্যা করা হয়েছিল। আপনাদেরকে জানিয়ে রাখি যে এখানে আমরা পুরো সিনেমার কাহিনী বলছি না, আমরা শুধু গুজরাট সংক্রান্ত সেই দিকটাই তুলে ধরেছি যেটার কারণে সিনেমাটা নিয়ে এত বিতর্ক হচ্ছে। কারণ যেমনটা শুরুতেই বলা হয়েছে, পুরো কাহিনী তো মূলত কেরালার রাজনীতির চারপাশে ঘুরে থাকে। তাতে দেখানো হয়েছে কিভাবে সেই দাঙ্গাকারী বলরাজ প্যাটেল পরবর্তীতে কেরালার রাজনীতিতে এক বড় পদে পৌঁছে যায়। এছাড়াও গুজরাট দাঙ্গার যেসব দৃশ্য এই সিনেমায় যেভাবে চিত্রায়িত হয়েছে এবং যেভাবে তার হৃদয় বিদারক ভাবে দেখানো হয়েছে, তাতে যারা যারা দেখছে তারা একেবারে শিউরে উঠছে। সেই সঙ্গে বলরাজ প্যাটেল নামে যে চরিত্রের কথা আমরা আগে বলেছি তাকে নিয়েও বিতর্ক এতটাই তুঙ্গে পৌঁছেছে, কারণ অনেকে মনে করছেন যে এই বলরাজ প্যাটেল আসলে আর কেউ নন, বরং বাবু ভাই প্যাটেল নামের সেই ব্যক্তি যাকে সাধারণভাবে বাবু বজরঙ্গীর নামে চেনা হয়। আর এই বাবু বজরঙ্গী গুজরাট দাঙ্গার সেই প্রধান অভিযুক্ত যাকে 2012 সালে ভারতীয় আদালত যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছিল, বিশেষ করে সেই নারদা পাটিয়া হত্যাকাণ্ডের জন্য, যেখানে মুসলিম সম্প্রদায়ের 97 জন মুসলমানকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। আর সেই ঘটনার মধ্যে 36 জন নারী ছিলেন, 35 জন শিশু এবং 26 জন পুরুষও প্রাণ হারিয়েছিলেন। কিন্তু তার চেয়েও বেশি ভয়াবহ ও মর্মান্তিক তথ্য হলো পরবর্তীকালে আসা প্রায় সব রিপোর্টে উল্লেখ ছিল যে নিহত নারীদের অনেকের উপরে আগে প্রকাশ্যে যৌন নিপীড়ন চালানো হয়েছিল, তারপর তাদেরকে হত্যা করে তাদের লাশকে পুড়িয়ে ফেলা হয়েছিল, যেখানে অনেক বেঁচে থাকা মহিলাও এই ঘটনার শিকার হয়েছিলেন। আর এই সম্পূর্ণ ঘটনার প্রধান অভিযুক্ত হিসাবে এই একজন মানুষ, মানে এই একজন নির্দয় অপরাধীকে চিহ্নিত করা হয়েছিল। এবার যদি সিনেমার প্রসঙ্গে ফিরে আসা হয় তাহলে দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা মোহনলাল এই ছবিতে মূল চরিত্রে অভিনয় করেছেন, অর্থাৎ কুরেশি বা স্টিফেনের ভূমিকায়, যেখানে ছবির পরিচালক প্রীতিরাজ নিজেই জায়েদ মাসুদের চরিত্রে অভিনয় করেছেন। আর এই সিনেমা 2019 সালে মুক্তি পাওয়া লুসিফার নামের একটি সিনেমার সঙ্গে সংযুক্ত, তাই এই সিনেমা না দেখে এই নতুন ছবির গল্প বা চরিত্রগুলো বোঝা মুশকিল হয়ে যাবে। এখন দেখা যাক সেই অভিযোগগুলো যেগুলো এই সিনেমা এবং নির্মাতাদের বিরুদ্ধে উঠেছে। বিশেষ করে আরএসএস এর পক্ষ থেকে এই ছবির বিরুদ্ধে একটি লেখা প্রকাশ করা হয়েছে, যেখানে দাবি করা হয়েছে যে যদিও অনেক বিষয় বদলে দেওয়া হয়েছে, তবুও সিনেমাটিতে ব্যাপক হারে হিন্দু বিরোধী উপাদান রয়েছে। এছাড়া অভিযোগ করা হয়েছে যে সিনেমাটি জঙ্গিদের প্রতি সহানুভূতির বার্তাও দিচ্ছে, অর্থাৎ এই সিনেমা এই বার্তাও দিতে চাইছে যে একজন মানুষ জঙ্গি শুধুমাত্র পরিস্থিতি এবং অবস্থার কারণে হয়ে থাকে। এটি ছাড়াও এমন অভিযোগও তোলা হয়েছে যে এই ছবিতে একজন তরুণকে দেশের বিরুদ্ধে অস্ত্র তুলে নিতে প্ররোচিত করা হয়েছে। পাশাপাশি এটা অভিযোগ যে 2002 সালের গুজরাট দাঙ্গার ঘটনা তুলে ধরার সময়ে হিন্দুদের খলনায়ক হিসেবে দেখানোর চেষ্টা হয়েছে। এর বাইরে সোশ্যাল মিডিয়ায় নজর দিলে দেখা যায় বিজেপির সঙ্গে যুক্ত বহু মানুষ এই সিনেমাটিকে নিয়মিতভাবে সমালোচনা শুরু করেছে এবং এই দাবি করছে যে পরিচালক ইচ্ছাকৃতভাবে এই সিনেমার মাধ্যমে বিজেপিকে টার্গেট করছেন এবং তাদের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছেন। এমনও বলা হচ্ছে যে হয়তো পরিচালককে এই কাজের জন্য বাইরের কোথাও থেকে ফান্ডিং করা হয়েছে। এখন যেহেতু বিষয়টা রাজনীতির সঙ্গে জড়িত, সেই জন্য স্বাভাবিকভাবে মানুষের মত দুই ভাগে ভাগ হয়ে গিয়েছে। একদল বলছে উপরের কথাগুলো, আরেক দল বলছে
মত প্রকাশের স্বাধীনতার দিক তুলে ধরে সিনেমাটিকে সমর্থনও করছে। আর এই যে সমর্থন তারা জানাচ্ছে, এর পিছনে তারা কিছু কারণও দেখাচ্ছে। তাদের কথা হলো, কিছুদিন আগে পুরো দেশ ছাবা নামের সিনেমাটিকে দেখেছে, আর যেটা দেশের বিভিন্ন রাজ্যে ট্যাক্স ফ্রিও করা হয়েছিল, এমনকি সংসদেও তার স্ক্রিনিং করা হয়েছে। আর তো আর এর আগেও কাশ্মীর ফাইলস, দ্য কেরালা স্টোরি টাইপের সিনেমাগুলো এসেছিল। তাহলে যখন সেই সব সিনেমা নিয়ে কারোর অনুভূতি আহত হয়নি, তাহলে আরেকটা রাজনৈতিক সিনেমা এই তালিকায় যোগ করলে সমস্যা কোথায়? আর এতে কিভাবে কারোর অনুভূতিতে আঘাত হতে পারে? তো শেষমেশ এই সিনেমাটিকে নিয়ে আপনাদের কি মতামত সেটিও জানতে চাইছি। কেন আরএসএস এবং বিজেপি এই সিনেমাটিকে নিয়ে এত মাথা ঘামাচ্ছে? আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের সঙ্গে শেয়ার করবেন।